হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আলোচনা করব থর্নথয়েটের বিশ্ব জলবায়ুর শ্রেণীবিভাগ। তো থর্নথয়েট একজন মার্কিন আবহাওয়িদ ছিলেন। তিনি তিনবার বিশ্ব জলবায়ুর শ্রেণীবিভাগ করেন। প্রথমে 1931 সালে, যেটা 1933 সালে প্রকাশিত হয়। তারপর নতুন ভিত্তিতে করেছিলেন 1948 সালে দ্বিতীয় শ্রেণীবিভাগ, সবশেষে 1955 সালে তৃতীয় শ্রেণীবিভাগ করেছিলেন। 1933 সালে শ্রেণীবিভাগটি আলোচনা করা হলো। থর্নথয়েটের প্রথম শ্রেণীবিভাগটি কোপেনের নীতির উপর ভিত্তিশীল। তাহলে থর্নথয়েটের প্রথম শ্রেণীবিভাগটি কোপেনের নীতির উপর নির্ভর করে গড়ে উঠেছিল। অধঃক্ষেপণ কার্যকারিতা সূচক বা পিই সূচকের ভিত্তিতে 5টি আর্দ্রতা প্রদেশ এ বি সি ডি ই এবং উষ্ণতা কার্যক্ষমতা সূচক বা টিই সূচকের ভিত্তিতে 6টি উষ্ণতা প্রদেশ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ ই ড্যাশ এফ ড্যাশ এবং উদ্ভিদ প্রকৃতি নির্দেশ করে। তাহলে আর্দ্রতা প্রদেশগুলিকে এ বি সি ডি ই দ্বারা চিহ্নিত করেছেন এবং উষ্ণতা প্রদেশগুলিকে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ ই ড্যাশ এফ ড্যাশ দ্বারা চিহ্নিত করেছেন থর্নথয়েট। 1948 সালের শ্রেণীবিভাগ। থর্নথয়েটের দ্বিতীয় শ্রেণীবিভাগ প্রথম বিভাগের পিই সূচক, টিই সূচক ও ঋতুভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ এই তিন ভিত্তি ব্যবহার করে দুটি নতুন ভিত্তিতে জলবায়ু শ্রেণীবিভাগ করেন। একটি হচ্ছে বাষ্পীভবন প্রসেদন পিই বা উত্তাপের দক্ষতার টিই ভিত্তিতে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ ই ড্যাশ অক্ষর ও এ 1 2 3 4 সংখ্যার ব্যবহার করে 9টি উষ্ণতা প্রদেশ এবং তাহলে কয়টি উষ্ণতা? 9টি উষ্ণতা প্রদেশ এবং আর্দ্রতার সূচকের ভিত্তিতে এ বি সি ডি ই অক্ষর ও 1 2 3 4 সংখ্যা ব্যবহার করে 9টি আর্দ্রতা প্রদেশ নির্দেশ করেন। 1955 সালের শ্রেণীবিভাগ। থর্নথয়েটের 1948-এর দ্বিতীয় শ্রেণীবিভাগে শুধুমাত্র আর্দ্রতা সূচক আইএম সামান্য পরিবর্তন করে আইএম সমান হচ্ছে এস মাইনাস ডি বাই পিই ইন্টু 100 এর ভিত্তিতে 1948-এর মতো 9টি আর্দ্রতা ও 9টি উষ্ণতা প্রদেশ চিহ্নিত করেন। আইএম ও টিই সূচকের মান অপরিবর্তিত থাকে। তাহলে থর্নথয়েট 1948-এর দ্বিতীয় শ্রেণীবিভাগে শুধুমাত্র 1948-এর শ্রেণীবিভাগটাই কী করেছে? শুধুমাত্র একটাই পরিবর্তন করেছে, আর্দ্রতা সূচক। সেখানে আইএম সমান হচ্ছে এস মাইনাস ডি বাই পিই ইন্টু 100। ঠিক আছে, তোমরা এইগুলো পড়ে নেবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে আরও। থর্নথয়েটের জলবায়ু শ্রেণীবিভাগ 1948 ও 1955। তাহলে আর্দ্রতা প্রদেশ প্রথমে 1 নম্বরে কী করেছে? অতি আর্দ্র অঞ্চলগুলিকে এ দ্বারা চিহ্নিত করেছে। আইএম সূচক কত? 100 এর বেশি, গ্রেটার দ্যান 100 এর বেশি। তারপরে 2 নম্বরে আছে আর্দ্র 4 অঞ্চলগুলিকে B4 দ্বারা চিহ্নিত করা হয়েছে। আইএম সূচক 80 থেকে 100। আর্দ্র 3 B3 দ্বারা চিহ্নিত করা হয়েছে। আইএম 60 থেকে 80। আর্দ্র 2 B2 আইএম সূচক 40 থেকে 60। আর্দ্র 1 B1 20 থেকে 40 আইএম সূচক। এখানে তো
এখানে তোমরা বুঝতে পারছো 20 করে উপর থেকে নিচের দিকে কমতে থাকছে। আর্দ্র উপ আর্দ্র 0 থেকে 20, উপ আর্দ্র সিঅন -33 থেকে 0, অর্ধশুষ্ক অঞ্চলকে ডি দ্বারা চিহ্নিত করা হয়েছে -67 থেকে -33, এখানে 33 করে কমছে নিচের দিকে। শুষ্ক ডি, শুষ্ক অঞ্চলকে ই দ্বারা চিহ্নিত করা হয়েছে -100 থেকে -67। তারপরে উষ্ণতা প্রদেশ, এক নম্বর হচ্ছে উষ্ণ অঞ্চল। উষ্ণ অঞ্চলকে এ ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়েছে, আইএম সূচক গ্রেটার দ্যান 114, 114 এর বেশি। নাতিশীতোষ্ণ 4, B4 ড্যাশ 99.7 থেকে 114। নাতিশীতোষ্ণ 3, B3 ড্যাশ 85.5 থেকে 99.7। নাতিশীতোষ্ণ 2, B2 ড্যাশ 71.2 85.5, 71.2 থেকে 85.5। তারপরে হচ্ছে নাতিশীতোষ্ণ 1, B1 ড্যাশ 57 থেকে 71.2। উষ্ণ শীত প্রধান C2 ড্যাশ 42.7 থেকে 57.0। শীতল শীত প্রধান C1 ড্যাশ 28.5 থেকে 42.7। তুন্দ্রা ডি ড্যাশ 14.2 থেকে 28.5। তুষার ই ড্যাশ 0 থেকে 14.2। শ্রেণী বিভাগের গুণ, থর্নথয়েটের শ্রেণী বিভাগের গুণ। প্রথমে আছে 1 নম্বর আছে সাংকেতিক নামকরণ। থর্নথয়েট এর শ্রেণীবিভাগে আর্দ্রতা ও উষ্ণতা প্রদেশ ও জলবায়ু অঞ্চলগুলি বোঝাতে নির্দিষ্ট ও অর্থবহ ইংরেজি বড় ও ছোট অক্ষর ও সংখ্যাকে প্রতীক রূপে ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। অহেতুক বর্ণনাকে পরিহার করা হয়েছে, এতে জলবায়ুগুলি মনে রাখা সহজ হয়েছে এবং জলবায়ুগুলির অন্তর্নিহিত বৈশিষ্ট্য সহজে অনুধাবন করা যায়। তারপরে 2 নম্বরে আছে কি তথ্যভিত্তিক এম্পিরিক্যাল শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগটি অধ্যক্ষেপণের কার্যকারিতা, ঋতুভিত্তিক অধ্যক্ষেপণের পরিমাণ, উষ্ণতার কার্যক্ষমতা, সম্ভাব্য বাষ্পীভবন, প্রচ্ছেদন, আর্দ্রতা সূচক তথ্য নির্ভর ও গাণিতিক সূত্রের প্রয়োগ ঘটানো হয়েছে যা বিজ্ঞানসম্মত। তাহলে গাণিতিক সূত্রের প্রয়োগ ঘটানো হয়েছে থর্নথয়েটের, এটি একটি বিজ্ঞানসম্মত তথ্য। পরিমাণগত শ্রেণীবিভাগ, উত্তর আমেরিকার পূর্বাঞ্চলে উদ্ভিদ অঞ্চলের সীমারেখার সঙ্গে সঙ্গতি রেখে আর্দ্রতা ভিত্তিক জলবায়ুর সীমানা নির্ধারণ করার জন্য বৃষ্টিপাত, বাষ্পীভবন, উষ্ণতা, প্রস্বেদন, মাটির জলের পরিমাণ ইত্যাদি পরিসংখ্যান ব্যবহার করা হয়। সংখ্যাতাত্ত্বিক দিকটি গুরুত্ব পাওয়ায় শ্রেণীবিভাগটি খুবই সুনির্দিষ্ট। 4 নম্বরে আছে যুক্তিভিত্তিক শ্রেণীবিভাগ। বৃষ্টিপাত, উষ্ণতা, বাষ্পীভবন এবং মাটির জলীয় পদার্থের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তৈরি শ্রেণীবিভাগটিকে থর্নথয়েট যুক্তিভিত্তিক বলে আখ্যায়িত করেন। 5 নম্বরে আছে নতুন পরিভাষার উৎপত্তি। থর্নথয়েট সর্বপ্রথম মাটি ও উদ্ভিদে জলের যোগান ও বহির্গমনের মধ্যে সম্পর্ক বোঝাতে যে সম্ভাব্য বাষ্পীভবন প্রস্বেদন শব্দটি ব্যবহার করেন তা অভিনব ও প্রশংসনীয়। শ্রেণীবিভাগের ত্রুটি, ডিমেরিট,
তিনটি উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগে তত্ত্বগতভাবে 120টি এবং মানচিত্রে 32টি জলবায়ু প্রবৃত্তি নির্দেশিত হয়েছে, যা কোপেনের প্রায় 3 গুণ। ফলে জলবায়ুর সংখ্যা অত্যাধিক ও গণনা করা বেশ জটিল। 2 নম্বর হচ্ছে সাধারণ মানের পরিবর্তে পিই অনুপাত, টিই অনুপাত, টিই ইন্ডেক্স, আইএম এই সূত্রের সাহায্যে গাণিতিক মান নির্ণয় করে জলবায়ু নির্ধারণ করা হয়। সূত্র ও গাণিতিক হিসাব বেশ জটিল ও তা প্রয়োগ করা কষ্টকর। 3 নম্বরে আছে সম্ভাব্য বাষ্পীভবন প্রচ্ছেদন। মাটিতে জলীয় পদার্থের উদ্বৃত্তি ও ঘাটতি সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিশ্বের সকল অঞ্চলে পাওয়া যায় না, ফলে শ্রেণীবিভাগের ভিত্তিগুলির নির্ভরযোগ্যতা কম। 4 নম্বর আছে উত্তর আমেরিকায় এটি প্রাসঙ্গিক হলেও অন্যত্র বিশেষ করে ক্রান্তীয় ও অর্ধশুষ্ক অঞ্চলে সফলভাবে কার্যকর হয় না। সম্ভাব্য বাষ্পীভবন প্রচ্ছেদনের জটিল তথ্যের অভাবে বিশ্ব জলবায়ুর মানচিত্র তৈরি সম্ভব হয় না।